পিছনে দেখতে পাচ্ছেন অনন্ত ধান ক্ষেত। এখন সেপ্টেম্বর মাস, ভাদ্র আশ্বিন এরকম সময় বৃষ্টি পড়ছে ক্রমাগত, নদীগুলো উপচে উঠেছে। কিছুদিন আগেই এখানে ফ্লাড হয়েছিল। আমরা কুমিল্লা, ফেনী এই সমস্ত এলাকা দেখে এসেছি যে পানি, বৃষ্টির পানি এবং ভারত থেকে আসা নদীর পানি মিলে সব সয়লাভ হয়েছে, আমাদের একটা বিশাল বন্যা হয়েছে। এখানেও বন্যা হয়েছিল। পিছনে আমার যে ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো পানিতে একেবারে ডুবে গেছিল। পানি সরে যাওয়ার পরে ভাগ্যক্রমে 48 ঘন্টা ডুবা সত্ত্বেও ধানগুলো বেঁচে আছে। বিশেষ করে আমাদের পঞ্চব্রীহি ধান যেগুলো, এগুলো আমরা দেখতে পেয়েছি বন্যা সত্ত্বেও এগুলা ক্ষতিগ্রস্ত হয়নি। তো এই ধান ক্ষেতের সামনে দাঁড়িয়ে আমাদের দেশে 87,000 গ্রাম রয়েছে। এই 87,000 গ্রামের যে ধান ক্ষেত এবং সেই ধান ক্ষেত যারা পরিচর্যা করেন আমাদের কৃষক, তাদের স্বার্থ নিয়ে, তাদের জীবনধারা নিয়ে আমি এখানে কয়েকটা কথা বলব। আমরা যদি বাংলাদেশের ভৌগোলিক আয়তন মাপি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ধান ক্ষেতগুলো বা আমাদের গ্রামগুলো যেন একটু সমুদ্র, আর শহরগুলা সেটা ডিস্ট্রিক্ট টাউন হোক, উপজেলা হোক বা ঢাকা চট্টগ্রামের মতো বিশাল শহর হোক, এগুলো যেন ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ। তার মানে কি হচ্ছে যে ল্যান্ড এরিয়ার দিক দিয়ে দেখতে গেলে, জমির আয়তনের দিক দিয়ে দেখতে গেলে আমাদের কৃষকরাই এই দেশের মালিক। এই দেশ যদি একটা প্রপার্টি হয় পুরো দেশটা, তাহলে এই দেশের মালিক হচ্ছে কৃষক। কিন্তু এক ধরনের ন্যারেটিভ বিল্ড করা হয়েছে যে নগরায়ন হতে হবে, নগরে সমস্ত প্রতিপত্তি থাকবে, নগরে পরাক্রম থাকবে, নগরে প্রতাপশালীরা থাকবে। এটা শুরু হয়েছে 30-এর দশক থেকে শুরু করে, ব্রিটিশের ছত্রছায়া এটা হয়েছে। এবং নগরের যারা বাস করে, উপজেলা শহর থেকে শুরু করে, আগে থানা বলতো, সেই থানাটা হচ্ছে এক ধরনের গ্রাম এবং নগরের একটা বাউন্ডারি হচ্ছে থানা। থানার বাইরে যেগুলা, থানার থেকেও ছোট শহর যেগুলা, গ্রামের বাজার, এগুলা গ্রামের সাথে সম্পৃক্ত। কিন্তু থানাটার একটা টাইনি একটা আরবান আইডেন্টিটি, একটা নগর কেন্দ্রিক একটা আইডেন্টিটি রয়েছে। তারপরে ডিস্ট্রিক্ট রয়েছে, আগে আমাদের দেশের সাব ডিভিশন বলতো মৌলভীবাজার, তারপরে সিলেট। তো এই যে 30-এর দশক থেকে শুরু করে বা 20-এর দশক থেকে শুরু করে গেল শতাব্দী, গ্রামের লোকরা গেল, শহরে গেল এবং তারা শহরে গিয়ে উকিল মুক্তার হলো। তারা কিছুটা হলেও আমাদের দেশে যেটাকে টেকনোলজি বলে বা আমাদের দেশে যেটাকে এক ধরনের আধুনিক রাষ্ট্রের সরঞ্জাম বলে বা আধুনিক রাষ্ট্রের অংশ বলে, সেটা তারা হয়ে গেল এবং তাদের একটা শহর কেন্দ্রিক একটা আইডেন্টিটি হল। তারা গ্রামের আইডেন্টিটিটা ত্যাগ করল। তাদের বাপদাদা লুঙ্গি পরে থাকতো, তারা লুঙ্গি খুলে প্যান্ট পরা শুরু করলো। তারা তাদের নামের আগে যদি পিছনে যদি আগের দিনের আমাদের সিলেটে একটা কথা আছে যে আগে ছিলাম উল্লাতুল্লাহ, এখন হইলাম উদ্দিন। মানে যারা উল্লাহ ছিল তারা মনে করলো উল্লাহ একটা গ্রাম্য নাম, এই জন্য উদ্দিন হয়ে গেল। এরকম কথা আমাদের ছড়াগুলোতে আছে। এটা আমাদের যে দেশের যে পট পরিবর্তন বা গ্রামকে ছেড়ে শহরে যাওয়ার যে একটা ধারা, এটা ইঙ্গিত করে। তো এটা কেন হলো? এটার লিডারশিপটা আসলো কলকাতা থেকে। কারণ কলকাতা ব্রিটিশের ছত্রছায়া এক ধরনের ভেজাল নাগরিকত্ব, আমি যেটা বলবো, যে দেশের সাথে সম্পর্কহীন এক ধরনের নগর, বা ইংরেজিতে তাদেরকে বলে কার্পেট বেগার্স। তারা ওইখানে গেল, এক ধরনের ভুইভোর মানুষ, আঙ্গুল খুলে কলা গাছ হওয়া মানুষ। তারা গিয়ে হঠাৎ করে জমিদারিগুলো কিনে নিল। তারা ব্রিটিশের সাথে ট্রেড করে বা ব্রিটিশের পদলেহন করে তারা অনেক টাকা পয়সা ইনকাম করলো এবং তারা এক ধরনের নাগরিক সভ্যতার সূচনা করলো, যেটাকে আমরা অনেক সময় বলি বেঙ্গল রেনেসান্স। এই তথাকথিত বেঙ্গল রেনেসান্স বা পুনর্জাগরণ, এটা ছিল এক ধরনের নাগরিক একটা ব্যাপার। এটাতে গ্রামের মানুষের বা আমাদের দেশের তাবৎ মানুষের কোনো যোগাযোগ ছিল না, পূর্ববঙ্গের সাথে তো কোনো যোগাযোগ ছিল না। এইখানে এই গ্রামে আমার পূর্বপুরুষেরা 14দশ শতাব্দীতে কিছু ফার্সি ল্যান্ড ডকুমেন্ট, ল্যান্ড গ্রান্ট, ফার্সিতে লেখা, এগুলোর আমরা সম্প্রতি পাঠোদ্ধার করেছি। এগুলো নিয়ে এখানে আসলেন। প্রথমে ত্রিপুরার রাজা থেকে জমি পেলেন, তারপর মুঘল বাদশাহ জাহাঙ্গীর এবং আওরঙ্গজেবের থেকে পেলেন। এই আমতলী মাঠটা এটার অংশ। এটার পাশেই মুঘল পাঠানের যুদ্ধ হয়েছিল। এখানে উসমানগড় আমরা বলি, যেখানে খাজা উসমান এসে খাজা উসমানকে পরাজিত করার জন্য মুঘলরা বাহিনী পাঠিয়েছিল। এটা আমাদের ইতিহাস, আমাদের 700 বছরের আমাদের
1400 শতাব্দী থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমাদের পূর্বপুরুষরা যে জমি পেয়েছিলেন তার জমিরই কিয়দংশ আমার কাছে আছে। তো আমরা কারা? আমরা হলাম জমির রক্ষণাবেক্ষক, আমরা জমির খাদেম। আমাদেরকে বলা হতো জমিনদার, মানে জমিন হচ্ছে পুরনো ফার্সি কালচারে জমিন আর আসমান, উপরে আসমান নিচে জমি, এবং জমিনের যারা রক্ষণাবেক্ষণ করেন তারা হলে জমিনদার। আর পরবর্তীকালে ব্রিটিশের আমলে আসলো একটা কথা জমিদার, সেই নীল দর্পণের অত্যাচারী জমিদার, সে চাবুক নিয়ে করে প্রজাকে উৎপীড়ন করে। আমাদের এখানকার জমির রক্ষণাবেক্ষক যারা, তারা কাউকে উৎপীড়ন করেন। এইখানে জমিকে দেখভাল করেছে আমার পূর্বপুরুষরা। তারা ক্রপ ডোমেস্টিকেটর ছিল, তারা রাইস ভ্যারাইটি নিয়ে এসেছিল অন্যান্য জায়গা থেকে। আসার পথে তারা উত্তর ভারত হয়ে এসেছিল, বিহার হয়ে এসেছিল, এবং আমাদের ধানের নামে এটার ইঙ্গিত রয়েছে। দু মাহি, সিলেটে বলে দু মাহি, মানে মাহি একটা হিন্দি শব্দ। সিলেটের বাইরে বলে 60টা, মানে 60 ডে রাইস, আমরা বলি দু মাহি। বা আমাদের একটা রাইস ভ্যারাইটির নাম ছিল নারাঙ্গি, যেটা আরবি নাম অরেঞ্জের। এইভাবে আমরা দেখতে পাই যে এখানে আরবি ফার্সি ভাষাকে কেন্দ্র করে। এবং আমাদের পাশের এলাকার নাম শমশেরনগর, এখানকার নাম হাজি মোহাম্মদ চৌধুরীর গ্রাম হচ্ছে হাজিপুর। এই যে পুর, নগর, এগুলা হচ্ছে ফার্সি সিস্টেম, যে একটা জনপদকে বোঝায়। তো এই ফার্সি এবং পরবর্তীকালে বাংলা, সিলেটি নাগরি রয়েছে, নাগরি হরফে সিলেটি ভাষা লেখা হয়, সুন্দর সুন্দর সব পুঁথি রয়েছে, বিশাল সব গ্রন্থগুলা রয়েছে। আমি পরবর্তীকালে দেখাতে পারবো কতটা ফার্সি নাগরির বই রয়েছে আমাদের। তো এগুলা কেন্দ্র করে আমরা জমিকে ডোমেস্টিকেট করলাম, জমির মধ্যে হাজার জাতের ধান লাগালাম, বুনো ধানের সাথে আমাদের কাল্টিভেটেড ধানের সংকর ঘটিয়ে নতুন ভ্যারাইটি তৈরি করলাম। এগুলো আমরা করে যাচ্ছি 700 বছর। এবং আমিও বলা যেতে পারে, আই হোপ নট, কিন্তু আমি মনে করি হয়তো যে প্র্যাকটিক্যালি স্পিকিং আমি এটার লাস্ট সংস্করণ। আমার ছেলে এখানে এসে আবার ধান চাষ করবে, ধানের পরাগায়ন করবে, নতুন ভ্যারাইটি ডেভেলপ করবে, এটা আমি আশা করি না, আশা করা বাতুলতা মাত্র। তো কথা হচ্ছে এই যে আমাদের দীর্ঘ উত্তরাধিকার 14শ শতাব্দী থেকে শুরু করে, তারও আগে, কারণ আমার পূর্বপুরুষরা এসে এখানকার একটা ত্রিপুরা হিন্দু রাজ পরিবারের সাথে যুক্ত হয়েছিলেন। তারা ছিল অনাদিকাল থেকে আছে, তারা বলা যেতে পারে টাইমলেস টাইম থেকে আছে ত্রিপুরা এলাকার আদিবাসী। তো আমি একদিকে যেমন আদিবাসী, আরেকদিকে আমরা বহিরাগত 14শ শতাব্দী থেকে শুরু করে। এইটার সংকরায়নে আমাদের সৃষ্টি, হাজিপুরের চৌধুরীদের সৃষ্টি, এবং বাংলাদেশের অধিকাংশ পূর্ববঙ্গের মানুষ যারা, তাদেরও ইতিহাস এরকম। তো আমরা এই দেশ থেকে কি চাই? আমরা আসলে এই দেশে চরমভাবে নির্যাতিত। বাংলাদেশের যদিও আমরা ফিজিক্যাল বাংলাদেশের আমরা মালিক, কিন্তু আমাদের কোনো প্রতিনিধি পার্লামেন্টে নাই। আপনারা দেখবেন যে আদিবাসীদের প্রতিনিধি আছে, বিভিন্ন গোষ্ঠী, নৃগোষ্ঠীর প্রতিনিধি রয়েছে, কিন্তু বাংলার কৃষক পরিবারগুলোর, যাদেরকে আমরা ভূমিপুত্র বলতে পারি, আমাদের কোনো প্রতিনিধি পার্লামেন্টে নাই। যখন পার্লামেন্টে যখন ঢাকা শহরে সারের ভর্তুকি নিয়ে আলোচনা হয়, যখন ফুড সিকিউরিটি নিয়ে আলোচনা হয়, সেখানে আমরা বা আমাদের কোনো প্রতিনিধিরা নিমন্ত্রিত নন। সেখানে আমাদের যে লেবাস রয়েছে, আমাদের যে ভাষা রয়েছে, আমাদের যে অনেকে বলে আঞ্চলিকতা দুষ্ট ভাষা, এই ভাষা নিয়ে আমরা ঢাকার সেমিনার হলগুলোতে যেতে পারি না, আমাদের কোনো ডাক পড়ে না। আর ঢাকাতে যারা বসে আলোচনা করে, এক ধরনের ক্ষমতার কামড়াকামড়ি হচ্ছে, কে কোন পদ নিবে, কে কোথায় কি দখল করবে, এগুলার কামড়াকামড়ি এখন চলছে 5 আগস্টের পট পরিবর্তনের পরে। আমরা টেলিভিশন চ্যানেলে এগুলো দেখতে পাই। টক শো হোস্টরা দেখলাম বিভিন্ন মানুষজনকে ডেকে আনে, এদেরকে আমাদের এই গ্রামের পরিবেশে বসে আমাদেরকে মনে হয় যে এরা অন্য কোনো গ্রহের মানুষ। কারণ তারা কোনো অবস্থাতে এই গ্রামীণ পরিবেশের, এই আবহাওয়ার, এই কৃষির, এই পরিবেশের, এই যে নদীগুলা হারিয়ে যাচ্ছে, এগুলার কথা তারা কখনো বলে না। বরং শহরের লোকেরা এসে কমেই গ্রামে তারা করছে, তারা নদীগুলা দখল করে নিচ্ছে, নদীগুলা ভরাট করে নিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ এলাকা আমি সম্প্রতি স্যাটেলাইট দিয়ে দেখেছি যে 2017 সাল থেকে শুরু করে 24 এই 7 বছরে সমস্ত নদীকে গায়েব করে দেওয়া হয়েছে। বুদান্তি ইউনিয়ন। আমাদের এই এলাকা আসার আগে মাধবপুর এলাকা সমস্ত কৃষি জমি নিয়ে টাইলের ফ্যাক্টরি, গার্মেন্ট ফ্যাক্টরি এগুলো করা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো
আমাদের যখন চাল কুড়িয়ে যাবে খাওয়ার জন্য, আমরা তো টাইল খেয়ে বাঁচতে পারবো না, আমরা গার্মেন্ট খেয়েও বাঁচতে পারবো না। কাজেই আমাদের এই যে আমাদের বেসিক জীবন ধারণের এবং আমাদের এনাফ খাদ্য থাকার যে অঙ্গীকার ছিল, জমির সাথে আমাদের যে অঙ্গীকার ছিল, জমির মালিকদের, জমির রক্ষণাবেক্ষণকারীদের জমির সাথে যে অঙ্গীকার ছিল, এটা থেকে আমাদেরকে একদম সরিয়ে নেওয়া হয়েছে। এবং শহরের ভুইফুল মানুষেরা এসে সমস্ত জমি এখন দখল করে ফেলছে। তারা কৃষির একেবারে মিনিমাম 1%ও জানে না। তারা একটা ধানকে কি করে পরিচর্যা করতে হয় তারা জানে না। তারা বুড়ো ধানকে বলে ইরি ধান, ইরি এবং বুড়োর তফাৎটা পর্যন্ত তারা জানে না। তারা এক ধরনের চরম অশিক্ষার মধ্যে জর্জরিত, যদিও বিশ্ববিদ্যালয়ের, নাগরিক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিগুলো তাদের রয়েছে, কিন্তু তারা অশিক্ষিত। এবং তারা যে অশিক্ষিত, তারা যে দেশের প্রধান ব্যাপারগুলোতে অশিক্ষিত, তারা যে কৃষি সম্বন্ধে অশিক্ষিত, তারা যে আবহাওয়া, এনভায়রনমেন্টাল চেঞ্জ বা ক্লাইমেট চেঞ্জের বিজ্ঞান সম্বন্ধে অশিক্ষিত, তাদের প্রতিফলন সর্বত্র দেখা যাচ্ছে রুলিং ক্লাসের অ্যারেঞ্জমেন্টের। যেমন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সেখানে অনেক ফাইন্যান্সের মানুষ আছে, অনেক অ্যাকাউন্টিং এর মানুষ আছে, অনেক এনজিও যেটাকে বলে ডেভেলপমেন্ট স্টাডিজ এর মানুষ রয়েছে, কিন্তু বিজ্ঞানের কোনো মানুষ নাই, কৃষির কোনো মানুষ নাই, সেখানে কৃষকের প্রতিনিধিত্বমূলক কোনো মানুষ নাই। এটা এক ধরনের ক্লাবের মতো, যাদেরকে যারা চিনে তারা চট করে জুটিয়ে একটা সরকার করেছে। আগের সরকারটা তাই ছিল। আওয়ামী লীগের যে উৎপীড়নমূলক সরকার ছিল, ফ্যাসিবাদী সরকার ছিল, সেখানে কোনো কৃষির লোক ছিল। একমাত্র ভাসানী সাহেব আমাদেরকে কৃষির একটা রূপক অর্থে, মেটাফোর অর্থে উনি লুঙ্গি পরতেন এবং কৃষির মানুষের কথা বলতেন, সাধারণ মানুষের কথা বলতেন। ভাসানী সাহেবের পরে কিছুটা আমি বলবো যে আমাদের কবি ফরহাদ মাজার সাহেব, উনিও লুঙ্গি পরেছেন, কৃষির কথা বলেছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। তাকে নিয়ে বিভিন্ন মানুষের তো বিভিন্ন মতামত রয়েছে, কিন্তু আমার সাথে তার একটা যোগাযোগ রয়েছে এই কারণে যে উনি কৃষির ব্যাপারটা জানেন, কৃষির ব্যাপার নিয়ে ওনার সাথে কথা বলা যায়, ওনার সাবজেক্ট ম্যাটার নলেজটা রয়েছে। বায়োলজিক্যাল ফার্টিলাইজার হবে না কেমিক্যাল ফার্টিলাইজার হবে, এটা নিয়ে তার সাথে কথা বলা যায়। এর বাইরে আমাদের যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা কৃষিকে যারা ফর্মাল স্টাডি করে, তারা তো অনেক ভালো, তারা অনেক গবেষণা করছে, বিদেশে যাচ্ছে, কৃষি নিয়ে তাদের পেপার পাবলিশ হচ্ছে। কিন্তু কৃষির যে সূতিকাগার যেটা গ্রাম, এবং এই গ্রামে আসলে কি হয়, একটা ধান আসলে কি করে গ্রামে লাগায় মানুষ, কি করে ধানটা কাটে, কিভাবে ধানে উৎপাদন হয়ে যাওয়ার পর এটা দিয়ে তাদের সংসার চলে না, কত ধানে কত চাল হয়, এই যে একটা পুরো কালচার, এই যে পুরো একটা জীবন ব্যবস্থা, এটা নিয়ে শহরের কয়জন মানুষ জানে? শতকরা 1% লোক জানে। তারা এক ধরনের গ্রামের ছবি তাদের দেয়ালে ঝুলিয়ে দিয়েছে, যেখানে পালতুলা নৌকা আছে, সেখানে অবারিত ধান ক্ষেত রয়েছে। হয়তো জয়নুল আবেদিন সাহেব এঁকেছেন বা পটুয়া কামরুল হাসান সাহেব পরবর্তীকালে শিল্পীরা এঁকেছে, বাট এই শিল্পীরা কি ধানের খবর রাখে? এই যে একটা ডিসবায়োসিস, এই যে একটা কনফ্লিক্ট, শহর এবং গ্রামের মধ্যে যে একটা কনফ্লিক্ট, এটা আমরা দেখেও না দেখার ভান করছি। কিন্তু একদিন এটা এই দেশকে চরম বিপদের মুখে ফেলবে। সেই বিপদের দিন একেবারে খুব কাছে চলে এসেছে। আমি ঠিক করেছি যে একটা নতুন প্রতিষ্ঠান করব, যেটার নাম হলো ফার্মার্স গ্রিন রেভলিউশন। এটা 60-এর দশকে যে গ্রিন রেভলিউশন হয়েছিল, অনেকে এটাকে খুব প্রশংসা করেন, আমি করি, কারণ এটার একটা অ্যাচিভমেন্ট ছিল, উৎপাদন বাড়িয়েছে, এটা ঠিক, কিন্তু আমাদের বায়োডিভার্সিটিটা কমিয়ে দিয়েছে, শুধুমাত্র কয়েকটা ভ্যারাইটি। আমাদের লাঠিশাইল ছিল IR8 ধানের জননী, কিন্তু যখন IR8 এখানে আইয়ুব খানের আমলে এসে আমাদের এই মাঠে লাগানো হয়েছে, আমি একটা ক্ষুদ্র বালক ছিলাম, আমি দাঁড়িয়ে দেখলাম লাইন টেনে লাগানো হয়েছে IR8। আমাদের দুমাই, কাসালত, চেংড়ি, বাবুর, সিলেটের 4টা মেগা ভ্যারাইটি তখন গায়েব হয়ে গিয়েছে। এই IR8 এর যে আদি জননী লাঠিশাইল, সে লাঠিশাইল বা লাঠিয়াইল আমরা বলি, এটার কথা কেউ বলে। তো এইভাবে এক ধরনের বায়োডিভার্সিটিকে গলা টিপে ধরে হত্যা করার মাধ্যমে যেটা করা হয়েছিল, সেটার নাম গ্রিন রেভলিউশন। সেই জন্য আমি গ্রিন রেভলিউশনের বন্দনা গাই না। আমি বলতে চাই, এক ধরনের কৃষিতে যদি সবুজ বিপ্লব ঘটে থাকে, কৃষকের জীবনে সবুজ বিপ্লব ঘটে না। সেই জন্য আই ডোন্ট ওয়ান্ট এ কোম্পানিজ গ্রিন রেভলিউশন অর ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের গ্রিন রেভলিউশন, এটাতে আমার আগ্রহ নেই। আমার বরং কৃষকের গ্রিন রেভলিউশন, ফার্মার্স গ্রিন রেভলিউশন, এই কথাতে আমার অনেক আগ্রহ রয়েছে। এবং এটার জন্য আমরা ফার্মার্স গ্রিন রেভলিউশন বলে একটা প্রতিষ্ঠান করেছি। এটা তরুণ ছাত্রদের, উদ্যোগী ছাত্ররা যারা এই দেশে পরিবর্তন এনেছে, তাদের সাথে কৃষকদের একটা কানেকশন আমি তৈরি করতে চাই, বা তৈরি করার মাধ্যমে আমরা করেছি। এইরকমের একজন ছাত্র কুমিল্লা ঘুরে, ফ্লাড এফেক্টেড এরিয়া ঘুরে এখানে এসেছেন, মাহফুজ, তার সাথে আগামীতে কথা হবে।
এখন মাঠে ধান দেখতে গেছে। আমার সাথে এখন দাঁড়িয়ে আছে মাহফুজ, সে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে বিপ্লব ঘটে গেল এটা দেশের নেতৃত্ব দিয়েছে, এবং সেখানে যে বিভিন্ন জায়গা বিভিন্ন খণ্ডযুদ্ধের মতো হয়েছে, যেটার মাধ্যমে তারা ক্যাম্পাসটাকে কাইন্ড অফ নিজেদের আয়ত্তে এনেছে সেই বিপ্লবের সময়। সেই সময়কার কথা কিছুটা বলো। আর এখানে যে কৃষি, তুমি যে তোমার বন্যা উপদ্রুত এলাকা দেখে আসলে ওটা সম্বন্ধে কিছু বলো। আর এখানে কি দেখছো এটা সম্বন্ধে? আমার নাম মাহফুজুর রহমান, আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি এগ্রিকালচার ফ্যাকাল্টিতে। আমার রিসেন্টলি হচ্ছে আমাদের বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন হয়েছে, যেখানে ছাত্ররা দেশের একটা সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেখানে অবশ্যই ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এবং ছাত্ররা দেশটাকে একটা সংস্কার প্লাস ছাত্রদের ইচ্ছা হচ্ছে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটা সোনার বাংলাদেশ গড়ার। সেই প্রত্যয়ে ছাত্ররা এগিয়ে যাচ্ছে এবং খুব ভবিষ্যতেও তারা অবদান রাখবে ইনশাল্লাহ, জাতীয় প্লাস দেশের সর্বক্ষেত্রে। এখন বাংলাদেশে হচ্ছে একটা কৃষি প্রধান দেশ, সুতরাং অবশ্যই আমাদের হচ্ছে কৃষির সাথে আমাদের কৃষক প্লাস যে বিশ্ববিদ্যালয় প্লাস হচ্ছে মানে সবার সাথে একটা সম্পৃক্ত বা সুন্দর একটা মানে মেলবন্ধন অথবা একটা যোগাযোগ রাখতে হবে। এই জন্য স্যারের যে একটা সংগঠন, এই সংগঠন আমি আমার পছন্দ হয়েছে, এই জন্য আমি স্যারের সাথে যুক্ত। এখন মাঠে কি দেখে আসছো? আমি মাত্র হচ্ছে আমাদের স্যারের আবিষ্কৃত যে পঞ্চমী ধানটা দেখে আসলাম। সেখানে হচ্ছে অলরেডি 3 বার কাটা হয়েছে, ফসল হারভেস্ট করা হয়েছে। দেন হচ্ছে নেক্সট হচ্ছে আরো কাটার উপযুক্ত হয়েছে আর কি। ফসল আশানুরূপ ভালো। স্যারও বলছে যে এটা নাকি আরো গবেষণা পর্যায়ে চলছে, খুব শীঘ্রই এটা আরো উন্নত সংস্করণ হবে বলে আশাবাদ করছি, স্যারও বলেছে। 3 বার কাটার পরে যে ধান হয়েছে এটা কিরকম হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে, পর্যাপ্ত পরিমাণ, মোটামুটি নর্মাল ফসলের তুলনামূলক সমান বা একটু কম আর কি। যা একটা ধান থেকে 3 বার ফসল পাওয়া, এটা আগে কখনো চিন্তা বা কল্পনা করা যেত না, বাট কিন্তু বর্তমানে তা একটা দেখতে অন্যরকম লাগছে। কেননা একই ফসল থেকে অলরেডি 1 বার 2 বার 3 বার কাটা হয়েছে, দেন হচ্ছে 4 নাম্বার বারের জন্য প্রস্তুত, প্লাস হচ্ছে হারভেস্ট করা উপযুক্ত হয়েছে আর কি। ধন্যবাদ। তো এই যে আমরা মাহফুজকে পেলাম, মাহফুজের মাধ্যমে আমরা আমাদের যে সম্পৃক্ততা, মাহফুজ গ্রামে আসলো। আমি চাচ্ছি শত শত হাজার হাজার ছেলে মেয়েরা আগামীতে কৃষি যারা পড়ে বা কৃষি বাইরে যারা পড়ে, পলিটিক্যাল সায়েন্স পড়ে, ইকোনমিক্স পড়ে, ইট ডাজন্ট ম্যাটার, আমাদের এখানে অবারিত দ্বার, এখানে থাকার জায়গা রয়েছে। আমরা কৃষি এবং গ্রাম এবং কৃষিকে কেন্দ্র করে যে জগৎটা, কালচারাল স্পেস যেটা, সেটার সাথে আরবান যারা শহরে যারা থাকে তারা কোনোদিন গ্রামে আসার যাদের সুযোগই হয় না, বা বলে যে একজন চাচা একেবারে গরিব, লেখাপড়া করেন নেই, সে গ্রামে থাকে। আমি যখনই শহরের একটা ছেলেকে জিজ্ঞেস করি যে তোমাদের যে পৈতৃক জমি এটার খবর কি, বলে স্যার ওইটা আমাদের এক চাচা, উনি লেখাপড়া করেন নাই একেবারে, উনি কোনোদিন শহরে যেতে পারেন নাই, ওনার শহর কেন্দ্রিক কোনো উচ্চাসা নেই, উনি শিক্ষা দীক্ষা করেন নাই, উনি গ্রামে রয়ে গেছেন, উনি হলেন ওই জমি দেখভাল করেন। তার মানে কি হয়েছে, আমাদের একেবারে পরিবারের একেবারে ইন্টেলেকচুয়ালি যে সবচেয়ে নিম্নতম মানুষ, যে আমাদের মেম্বার, আমাদের পরিবারের সদস্য, তার উপরে আমরা কৃষি জমিটা দিয়েছি। যেখানে কৃষি জমিতে বর্তমানে পৃথিবীতে রিজেনারেটিভ এগ্রিকালচারের নামে, ক্লাইমেট মিটিগেশনের নামে বা স্যাটেলাইট নির্ভর যে কৃষিকে দেখা, এটার নামে একটা বিশাল ইন্টেলেকচুয়াল একটা বিস্ফোরণ ঘটেছে। সেই বিস্ফোরণে, সেই যে একটা বিস্ফোরণ বা সেই যে একটা প্রবল একটা ডেভেলপমেন্ট, এটা থেকে আমাদের কৃষকদেরকে আমরা ঢুকতে দিই। এটাতে শহরের কিছু এন্টারপ্রেনার গিয়ে ঢুকেছে, কিন্তু তারা কৃষি সম্বন্ধে কিছুই জানে না, সাবজেক্ট ম্যাটার নলেজ নেই, প্রক্সিমাল নলেজ নেই, তারা এক ধরনের কৃষির এন্টারপ্রেনার হয়েছে। এই ধরনের এন্টারপ্রেনার সাবজেক্ট ম্যাটার নলেজ ছাড়া কৃষিতে কোনো পরিবর্তন করতে পারবে না। যেটা দরকার সেটা হচ্ছে আমাদের কৃষকদেরকে, যাদের সাবজেক্ট ম্যাটার নলেজটা রয়েছে, বা কৃষির যারা ছাত্র যেমন মাহফুজের মতো, তাদেরকে সামনে রাখতে হবে, তাদেরকে অন্তত 50% ওনার রাখতে হবে এই সমস্ত স্টার্ট আপে, তখন একটা পরিবর্তন হবে। তো এই যে পরিবর্তন হবে, এটা যে নতুন ধরনের একটা স্টার্ট আপের স্বপ্ন আমি দেখতেছি, বা নতুন ধরনের গ্রামের ভিতরে এসে সেই স্টার্ট আপের আলোচনা করার যে সুযোগ আমি দেখতে পাচ্ছি আমাদের এই কানিয়াটি গ্রামে, এইটাতে এই ন্যারেটিভে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। এখানে আরেকটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল। আমি বলতে চাই আমাদের দেশটা বৈষম্যময়, এখানে সর্বত্র বৈষম্য। আমাদের বৈষম্য এত বেশি যে বৈষম্যকে বাক্সে করে আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি।
আমাদের প্রত্যেকটা প্রফেশনে গিয়ে আপনি দেখবেন বৈষম্যে পরিপূর্ণ। কাজে এই বৈষম্যময় ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন, এটার সূচনা মাত্র। আমাদের প্রতিটি বৈষম্যকে শনাক্ত করে বৈষম্যগুলো দূরীভূত করতে হবে, বৈষম্যকে নির্মূল করে দিতে হবে, বৈষম্যকে মিউজিয়ামে পাঠিয়ে দিতে হবে। এইটার যোগসূত্রটা এখন রচিত হোক। এবং প্রফেসর ইউনূসের সরকারের উদ্দেশ্যে আমি বলবো যে অতি দ্রুত আপনারা সাবজেক্ট ম্যাটার নলেজের মানুষকে উপদেষ্টা পরিষদে নেন। কৃষিতে এমন একজন লোককে নেন যে কৃষির সাবজেক্ট ম্যাটারটা জানে। এনভায়রনমেন্টে আমাদের এনভায়রনমেন্টাল লর একজন বিশেষজ্ঞ অ্যাডভাইজার রয়েছেন, কিন্তু শুধু এনভায়রনমেন্টাল ল আইনের ব্যাপার তো নয়। এনভায়রনমেন্ট হচ্ছে ক্লাইমেট মিটিগেশন, মেথেন মিটিগেশন, সয়েল কার্বন সেকুয়েস্ট্রেশন, এইদিকে দুনিয়া এগুচ্ছে। সেই সাবজেক্ট ম্যাটারের একজন স্টেট মিনিস্টার টাইপের সহকারী মিনিস্টার দোয়ানার সাথে দেওয়া যেতে পারে, যাতে সাবজেক্ট ম্যাটার নলেজটা রিপ্রেজেন্টেড হয়। কৃষি কি একটা ক্ষুদ্র একটা জিনিস যে আরেকটা মিনিস্ট্রির সাথে আমরা এটা একটা ট্যাগ করে দিব। এখন যেমন স্বরাষ্ট্রমন্ত্রীকে কৃষিটা জাস্ট এডেড একটা বোনাস হিসাবে মনে হয় দেওয়া হয়েছে। ওনার তো কৃষির কোনো সাবজেক্ট ম্যাটার নলেজ নেই। ওনার একজন উপদেষ্টা দরকার যে কৃষি সম্বন্ধে অনেক কিছু জানে। কৃষি তো একটা বিশাল ডেঞ্জার জোন আমাদের জন্য। এখানে সার আমরা কোথা থেকে আনবো? কেমিক্যাল ফার্টিলাইজারের সাথে বায়োলজিক্যাল ফার্টিলাইজারের সম্পর্ক কি? কতখানি আমরা বায়োলজিক্যাল ফার্টিলাইজার দিয়ে সাবস্টিটিউট করতে পারবো? আগামীতে আমাদের এই এনপিকে গুলা কেনার এনাফ ফরেন এক্সচেঞ্জ আমাদের আছে কিনা, এই সমস্ত আমি কোনো আলোচনা দেখতে পাচ্ছি। এক ধরনের পাওয়ার গ্র্যাব নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো অসহিষ্ণু হয়ে বলছে আমরা কবে পাওয়ার পাবো, ইলেকশন কবে হবে। এটার কোড অর্থ হলো আমরা কবে পাওয়ারে যাব। কারণ জনগণের খেদমত করা যদি রাজনীতির অংশ হতো তাহলে কি মানুষ এত উৎসাহ দেখাতো? উৎসাহ দেখাচ্ছে এই কারণে যে ক্ষমতায় যাওয়ার পরে পাওয়ারটা হবে। এবং আগের দিনের সরকারটা যেভাবে পাওয়ারের ডিসপ্লে করেছিল এবং পাওয়ারের মাধ্যমে সুযোগ সুবিধা পেয়েছিল, আমার ভয় হচ্ছে যে নতুন যারা উচ্চাসা পোষণ করেন তারা ওইটা চাচ্ছেন। তারা জনগণের খেদমত করার মতো বা খলিফা ওমরের মতো জনগণের খেদমত করার একটা সুযোগ তারা চাচ্ছেন না। তারা বরং ক্ষমতায় গিয়ে তাদের যে বাড়ি গাড়ি হবে, তারা ভিআইপি দিয়ে পাস করবেন ঢাকা এয়ারপোর্টে, এইগুলা চাচ্ছেন এবং এগুলার কারণে তারা উৎসাহিত হচ্ছেন। আমি অস্ট্রেলিয়ার ক্যানবেরা শহরে বাস করি। আমরা রাজনীতিকদের, মেম্বার অফ পার্লামেন্ট বা মিনিস্টারদের সাথে ঠেলাঠেলি করে আমরা ক্যানবেরা এয়ারপোর্টে থাকি। সাধারণ জনগণরা আর মিনিস্টাররা একই টার্মিনাল দিয়ে পাস করে। আমাদের দেশ অনেক দরিদ্র একটা দেশ। এখানে এক জেনারেশন আগেও মানুষ, কৃষকের সন্তানরা এখন গিয়ে গুলশান বাড়ি দাঁড়ায় থাকে এবং তারাই মন্ত্রী মিনিস্টার হয়েছে। কিন্তু তাদের বাংলাদেশে আসার সময় একটা ভিআইপি লাউঞ্জ লাগবে, কারণ তারা মোগল সম্রাটের জন্য একটা প্রতিভূ হয়ে গিয়েছে। তাদের গাড়ি লাগবে, খুব উন্নত মানের গাড়ি লাগবে। একজন মিনিস্টার একবার অস্ট্রেলিয়া আসলো, রাষ্ট্রদূতকে জানিয়ে দেওয়া হলো যে অন্তত একটা বিএমডাব্লিউ যেন থাকে, কোন অবস্থাতে যেন টয়োটা না থাকে। সম্প্রতি দেখলাম এই প্রাক্তন মন্ত্রীর বাড়িতে অনেক টাকা পয়সা পাওয়া গেছে। তার মানে সে ওই বিএমডাব্লিউ এবং মার্সিডিজের পূজাটা করতে শিখেছে, সে জনগণের খেদমতগার হতে পারে না। তো গ্রামে দাঁড়িয়ে অনেক কথা বললাম। আমার মনে হয় রাজনীতির কথাগুলো আগামীতে গ্রামে হবে, গ্রামে হোক। গ্রামকে কেন্দ্র করে 87,000 গ্রাম যা বাংলাদেশকে ওন করে লিটারালি, এই গ্রামকে কেন্দ্র করে বাংলাদেশ জাগ্রত হোক, এটাই আমাদের কামনা। বাংলাদেশ চিরজীবী হোক। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।